ভালো হবে না মুরসালিন শিকদার, অনেক খেলেছিস তুই। তুই আমার ফুপির জীবনটা তছনছ করে দিয়েছিস, এক মেয়ে জন্ম দিয়ে খালাস হয়েছিস, মেয়ের খোঁজও নিসনি কোনোদিন। আজ যদি আমার লিটল চেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করিস তো এখানেই পুঁতে রেখে দেব। মুসাল্লিন ফারিসের কথায় মাথা দুলিয়ে হাসল। শরীরের রক্ত গরম হয় একটু আধটু, মাইন্ড করিনি, যা বলার বলে যা বাপ। তবে তোকে আজ আমার এক মেয়েকে ডিভোর্স দিয়ে আরেক মেয়েকে বিয়ে করতেই হবে। মুসাল্লিনের কথায় প্রাপ্তির চোখ বড় বড় হয়ে গেল। তাকে কি লোকটার মেয়ে বলে সম্বোধন করলো? মুসাল্লিনের সাথে প্রাপ্তির চোখাচোখি হলো। মুসাল্লিন যেন বুঝতে পারল মেয়েটা কিছু বলতে চাইছে। মুসাল্লিনের চোখের বিদ্রুপ মাখা হাসি। মুসাল্লিন একটা লোককে ইশারা দিতেই লোকটা প্রাপ্তির মুখ থেকে কাপড়টা খুলে দিল। প্রাপ্তির মুখের বাঁধন আলগা হতেই সে চিৎকার করে বলল, কি বললেন মেয়ে মানে? আপনি কি আমাকে মেয়ে বললেন? তবে শুনে রাখুন, আপনি যদি আমাকে মেয়ের বয়সী ভেবে কথাটা বলে থাকেন তবে বলবো আমি আপনার মেয়ের মতো নই, কারণ আমার বাবা আপনার মতো নন। আমার বাবা একজন মহান ব্যক্তিত্বের মানুষ। আপনার মতো নিকৃষ্ট লোকের মুখ থেকে কখনোই মেয়ের মতো বা মেয়ে সম্বোধন শুনতে চাই না আমি। প্রাপ্তির কথায় মুসাল্লিন অপমান বোধ করলেও তার গায়ে মাখল না। তাচ্ছিল্য করে হেসে বলল, তবে মেয়ে তোমার ভাগ্য বড্ড বেইমানি করে বসলো এই বেলায়, কেননা তুমি এই নিকৃষ্ট লোকের একটা অংশ। হ্যাঁ, এই নিকৃষ্ট লোকটাই তোমার জন্মদাতা পিতা। প্রাপ্তি চোখে যেন ঝাপসা দেখছে। কি বলছে লোকটা সে বুঝতে পারছে না। প্রাপ্তির চারপাশে পুরো দুনিয়া ঘুরে যাচ্ছে, মাটির তলায় মাটি সরে যাচ্ছে যেন। প্রাপ্তি চিৎকার করে উঠল, চুপ করুন নিকৃষ্ট মানুষ, আপনি কারো পিতা হবার যোগ্য না, আমার তো নয়। ফারিস এতক্ষণে গলা ফাটিয়ে কয়েকবার বলে ফেলেছে। হার্ট, তুই শান্ত হ। এতটা অশান্ত হয়ে পড়লে তোর আর আমাদের বেবির ক্ষতি হয়ে যাবে। প্রাপ্তি এতক্ষণে ফারিসের কথা শুনতে পায়নি। ঘোর কেটে গেলে ফারিসের দিকে তাকিয়ে প্রাপ্তি ঠোঁট উল্টে ছোট বাচ্চাদের মতো কেঁদে দিল। ফারিসের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে জানতে চাইল, উনি কি বলছে? আপনি সত্যি করে বলুন তো, আমি কি আসলেই এই নিকৃষ্ট মানুষের মেয়ে, যে আমার প্রথম পরিচয়ে আমার কাছ থেকে আপনাকে কেড়ে নিতে চাইছে নিজের আরেক মেয়ের জন্য? পিতৃত্ব এমন হয় বুঝি? আমি কে বলুন? ফারিসের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। ফারিস প্রাপ্তির চোখের পানি সহ্য করতে পারছে না। ফারিস আদুরে স্বরে প্রাপ্তিকে ডাকলো, তুই এই বাস্টার্ডের বাজে কথা কান্দিস না, তুই শান্ত হ। তোকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাবো আমি, চিন্তা করিস না। উষা এক কর্নারে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। মুসাল্লিন কিসব বলছে তার বোধগম্য হয়নি। প্রাপ্তিকে মুসাল্লিন মেয়ে বলছে, তবে তারা কেন জানে না প্রাপ্তি তাদের বোন? তবে কি মুসাল্লিন তার মা ছাড়াও আরো কারো সাথে সম্পর্ক ছিল? এক পর্যায়ে উষার চোখে বাবার প্রতি ঘৃণা দেখা দিল। সে কারো ক্ষতি চায়নি, সে চেয়েছিল কেবল ফারিসকে নিজের কাছে পেতে। ফারিস যে বিবাহিত আগে থেকে তা তার জানা ছিল না। আজ সকালে প্রাপ্তিকে ধরে আনার পর মুসাল্লিন সবটা জানিয়েছে তাকে। ফারিসকে উষা পছন্দ করে, জানিয়েছিল তার বাবাকে। আর মুসাল্লিন সেই টোপটাই কাজে লাগিয়ে উষার চোখে ভালোবাসার অন্ধপট্টি বেঁধে দিয়ে নিজের দল ভারী করতে চেয়েছিল। উষাও ভালোবাসায় অন্ধ হয়ে অনেক বড় ভুল করতে নিচ্ছিল। একটা মেয়ে থেকে সে স্বামী আর বাচ্চার বাবাকে কখনোই কেড়ে নিতে চায় না। উষা নিজের অপরাধ বুঝতে পেরে খাড়া থেকে ফ্লোরে ধপ করে বসে পড়ল। তখনই প্রিয়ান আরও অনেক পুলিশ সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হলো। মুরসালিন পরিস্থিতি কি ঘটাতে চেয়েছিল সবটা বুঝতে পেরে প্রিয়ানের মাথায় আগুন ধরে গিয়েছে। এই পিতা নামক নরপিশাচের কবলে পড়ে তাকে আর তার বোনকে কত সাফার করতে হবে ভেবে পায় না সে। দুজনের মাকে খেয়ে এই লোকের কি শান্তি হয়নি? এখন তাদের পেছনেও কেন পড়েছে? প্রিয়ান যখন শুনল মুসাল্লিন শিকদার তার পালিত মেয়ের জন্য তার বোনের সংসার ভাঙতে চাচ্ছে, তখন তার মাথায় ধাও ধাও করে আগুন জ্বলে উঠল। ফারিস চেয়ার থেকে ছাড়া পেতেই প্রাপ্তিকে নিজের বুকের সাথে আগলে নিয়েছে। প্রাপ্তিকে একটু শান্ত করে মুসাল্লিন শিকদারের কাছে এসে ফারিস মুসাল্লিন এর কলার চেপে ধরেছে। মুসাল্লিন শিকদারের নাকের মুখেও দু চারটা ঘুষি মেরে দিল। ফারিস রাগে গজগজ করতে করতে বলল, তোর জন্য আমার ফপিমণি আমাদের ছেড়ে চলে গিয়েছে। তুই সবার জন্য একটা অভিশাপ। এখন আবার আমার কাছ থেকে আমার প্রাণটাকে কেড়ে নিতে এসেছিস। তোকে ছাড়বো না আমি। প্রিয়ান রাগে ফায়ার হয়ে আছে। সে ফারিসকে সরিয়ে দিয়ে এবার নিজেই মুসাল্লিন শিকদারের সামনে এসে দাঁড়ালো। প্রিয়ান মুসাল্লিনের মুখে নির্দ্বিধায় একদলা থুতু ছুঁড়ে দিয়ে বলল, তুই সত্যিই একটা কাপুরুষ। তোর মতো
পিশাচের জন্ম আমি ভাবতেই মন চায়। শরীরে পেট্রোল ঢেলে নিজের শরীরে নিজেই আগুন লাগিয়ে দেই। মুসাল্লিন নিজে মুখে থুতু মুছে চোখ কটমট করে তাকালো প্রেয়ানের দিকে। প্রেয়ানের গায়ে রাগের বশে হাত তুলতে নিচ্ছিল। ফারিস এসে হাত ধরে থামিয়ে দিল। ফারিস মুসাল্লিন শিকদারের দিকে তাচ্ছিল্য হেসে বলল, বৃত্তের নেশায় পড়ে সুখ কি পেলি? প্রতিশোধ নেওয়ার নেশায় পড়ে দেখ, আজ নিজেই সব খুইয়ে দিয়েছিস। না পেলে একটা সুন্দর সংসার, না হতে পারলে সন্তানের কাছে আদর্শ পিতা। তোর কি আছে দেখ তো, নিজে দিকে একবার তাকিয়ে দেখ তুই। প্রাপ্তির দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। প্রেয়ান প্রাপ্তির কাছে গিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাদের জীবনের শুরু থেকে এ পর্যন্ত যা ঘটেছে সব সংক্ষিপ্তভাবে বোনকে জানানোর চেষ্টা করেছে সে। প্রাপ্তিকে জানিয়েছে তারা দুজনই পিতা এই মুসাল্লিন শিকদার, তবে তাদের গর্ভধারিণী ভিন্ন সত্তার দুজন মানবী, তবে তারা দুজনই অমায়িক মনুষ্যত্বের অধিকারী ছিল। মুসাল্লিন শিকদারের পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সামনে দাঁড়িয়ে আছে তার 4 সন্তান। উষা রুদ্রকে অনেক আগেই বাবার কীর্তি দেখানোর জন্য ফোন করে এনেছিল। সবার চোখেই আজ তার জন্য ঘৃণা। রৌদ্র আসার পর প্রেয়নের মুখ থেকে সবটা শুনেছে। ফারিসের বুকে মাথা এলিয়ে কাঁদছে প্রাপ্তি। ফারিস আদরের স্বরে তাকে থামানোর চেষ্টা করছে, মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উষা সেই দৃশ্যটা মনমরা হয়ে বারবার আর চোখে দেখছিল। বিষয়টা প্রেয়নের নজরে পড়েছে। প্রেয়ন এই উষা নামক মেয়েটার প্রতি বেশ রেগে আছে। তার বোনের সংসার ভাঙতে চেয়েছে এই মেয়ে। তার বোনের স্বামীকে নিজের স্বামী করতে চেয়েছিল। না, একে এইভাবে ছেড়ে দেয়া যায় না। এই মেয়েকে একটা শিক্ষা দিয়েই ছাড়বে সে। মেয়েটার জামাই লাগবে, তাই তো? তো আজ ভালো করেই জামাইয়ের মালিক বানানো হবে তাকে। উষা প্রাপ্তি আর ফারিসের দিক থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার সময় প্রেয়নের সাথে তার চোখাচোখি হয়ে গেল। প্রেয়নকে দেখে উষা মাথা নুইয়ে নিল। প্রেয়ন তার বড় ভাই হবে। উষা আন্দাজ করে নিল। প্রেয়ন কিছু একটা ভেবে ঘাড়ে হাত রেখে মাথা 2 দিকে ঝাঁকালো। ফারিসের দিকে ইশারা করে বলল, দুধ, আমার বয়স তো অনেক হয়েছে, চল এই বয়সে তোর আর আমার বোনের জীবনের একটা কাটা কমিয়ে দিই। বলেই প্রেয়ান ফারিসের দিকে চোখ টিপে ঠোঁট বাঁকালো। ফারিসের কথাটার মানে বুঝতে সময় লাগেনি। ফারিস প্রেয়ানের কথায় জবাবে শয়তানি হাসি দিয়ে বলল, কমিয়ে দে শালা, মন থেকে অনেক দোয়া পাবি। আম ইয়োর বয়েট বড় ভাই, ডোন্ট কল মি শালা। আম ইয়োর সম্বন্ধী, শালা ডাকলে ওই পিচ্চিটাকে ডাক, তোর বউকে ছোট ওই সেটা। প্রেয়ান রুদ্রকে দেখিয়ে ইশারা করে বলল শেষ কথাটা। রুদ্র কথাটা শুনে ঘাড় চুলকে মৃদু হাসল। তার বাবার কল্যাণে আজ কত কিছুই না দেখতে হলো। প্রেয়ান হেলে দুলে এসে উষার সামনে দাঁড়ালো। প্রেয়ান উষার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি দিয়ে ভ্রু নাচালো। মহাদয়া, কি স্বামী সংকেত বকছেন? শেষে কিনা আমার বোনের স্বামী ছিনিয়ে নিতে চাইছিলেন। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। প্রেয়ানের কথায় উষা লজ্জা পেয়ে মাথা নুইয়ে বলল, মাফ করবেন ভাইয়া, আমিও তো আপনার বোন, মাফ করে দিন। প্রেয়ান উষার ভাইয়া সম্বোধনের শব্দ করে হেসে তাকালো মুসাল্লিন শিকদারের দিকে। মুসাল্লিন শিকদার ততক্ষণ চুপচাপ সব দেখছিলেন। তার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে 2 জন পুলিশ। প্রেয়ান মুসাল্লিনের উদ্দেশ্য করে বলল, কি মিস্টার মোরসালিন শিকদার, কি বলে আপনার পালিত মেয়ে? আমি তার ভাই হই, কেমন নেই? পালিত মেয়ে মানে? উষা মুসাল্লিনের কাছে ছুটে এসে মুসাল্লিনের হাত টেনে জানতে চাইল। কি বলছো উনি পাপা? আমি তোমার পালিত মেয়ে? মুসাল্লিন মুখটা গম্ভীর করে বললেন, তুমি আর রৌদ্রের মা একজন হলেও আমি তোমার জন্মদাতা পিতা নই, তবে রৌদ্র আমার নিজের সন্তান। প্রেয়ান প্রাপ্তির চোখের পানি মুছে দিয়ে বলল। কাঁদিস না, আর ভাই আছি, সব সামলে নেব। প্রাপ্তির হাতের মুঠো করে ধরে আছে। মুসাল্লিন শিকদারের দিকে তেজি দৃষ্টিতে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসছে সে। ফারিস সেই হাসি আর দৃষ্টি দিয়ে মুসাল্লিন শিকদারকে বুঝিয়ে দিচ্ছে, কি হলো এত পাপ করে? কি পেলি এত জেদ করে? সেই তো শেষমেশ নিজের সন্তানের চোখের ঘৃণাও পেলি। প্রেয়ান উষার হাত হ্যাচকা টান ধরে মুচকে ধরে বলল, জামাই চাই না, চল তোর জামিনের ব্যবস্থা করু। কাজে তো আগেই এসেছিল। এক কোনায় ভয়ে গুটিয়েছিল। প্রেয়ান ওনাকে বগল দাবা করে এনে ফ্লোরে ঠাস করে বসিয়ে দিল। উষাকেও এক ধাক্কায় মাটিতে বসিয়ে দিল। প্রেয়ান নিজে একটা চেয়ার টেনে উষার পায়ের কাছে এনে
সেটাই বসে পড়ল। উষা প্রেয়ানের পায়ের কাছে পড়ে আছে। প্রেয়ান এবার কাজীকে আদেশ করলো, আমাদের বিয়ে পড়ানো শুরু করুন। প্রেয়ানের কথায় উষা আর মুসাল্লিন এবার চিৎকার করে বলল, না। উষা প্রেয়ানের দিকে তাকিয়ে বলল, আমি তো আপনার বোন, এইসব সম্ভব নয়। আমি ভুল করেছি, মাফ করুন প্লিজ। এই ভুলের কোনো ক্ষমা নেই মেয়ে। আমার বোনের কাছ থেকে স্বামী কাটতে চেয়েছো, এটাই যে বড় অপরাধ আছে নাকি? তোমার জামাই চাইতো, আমি তো জামাই সাপ্লাই করতেছি তোমাকে। তোমার তো মেয়ে ধন্য হওয়ার কথা আমার প্রতি। উষা এবার কেঁদে বলল। প্লিজ এমন করবেন না। মুসাল্লিন শিকদার চিৎকার করে বললেন, তোমার মাথা খারাপ হয়েছে প্রয়াণ? তুমি আমাকে শাস্তি দিতে এসব করছো? আমি ওদের প্রাপ্তি আর তোমার চেয়ে বেশি ভালোবেসেছি, তাই এখন তুমি ওকে বিয়ে করে আমার উপর প্রতিশোধ নিতে চাইছো? প্রেয়ান তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, যা ভাবেন তাই। তবে আমি আমার নিয়মে চলি। একবার যখন বলেছি আমি আমার পালিত মেয়েকে বিয়ে করব, তার মানে করেই ছাড়বো। ফারিস একটা চেয়ার টেনে প্রাপ্তিকে বসিয়েছে। প্রাপ্তি চেয়ারে বসে ফারিসের বুকে মাথা রেখে সব দেখছে। ফারিস এবার প্রেয়ানকে বলল, ডুড, তুই এদিকটার ঝামেলা মিটিয়ে আয়। তোর বোনের শরীর ভালো ঠেকছে না, আমি ওকে নিয়ে গেলাম। প্রেয়ান মাথা নাড়িয়ে সায় দিল। ওকে সাবধানে যাস। ফারিস প্রাপ্তিকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল। ফারিস প্রাপ্তিকে গাড়িতে বসিয়ে এসি ছেড়ে দিল। প্রাপ্তির মাথায় হেজাব খুলে দিয়ে প্রাপ্তির দিকে পানির বোতল বাড়িয়ে দিয়ে পানি খেতে বলল। প্রাপ্তি পানি খেয়ে গাড়ির সিটে শরীর ছেড়ে বসলো। ফারিস প্রাপ্তির কপালে আদরে ওষ্ঠ ছুঁয়ে চোখের পানি মুছে দিয়ে বলল। বেশি খারাপ লাগছে? প্রাপ্তি ফারিসের প্রশ্নের জবাবে কেবল দুদিকে মাথা নাড়ালো। ওকে, ঠিক আছে, চুপ করে চোখ বুজে থাকো। এক্ষুনি আমরা চলে যাব বাড়িতে। প্রাপ্তির চোখ বুজে মাথা নাড়ালো। ফারিস প্রাপ্তিকে নিয়ে দেয়ান পরিবারে পৌঁছতেই সবাই প্রাপ্তি আর ফারিসের কাছে ছুটে এলো। ফারিস সবাইকে শান্ত হতে বলল। ও ঠিক আছে, রেস্টের দরকার আছে। আমি ওকে ঘরে নিয়ে গেলাম। কি হয়েছে এসে বলছি। ফারিস প্রাপ্তিকে নিজের রুমে নিয়ে শুইয়ে দিয়ে এসেছে। পারভিন মেয়ের পাশে আছেন কেবল। সবাই এখন নিচে। ফারিস সবাইকে মুসাল্লিনের কর্মকাণ্ডের কথা জানালো প্রাপ্তি ওর আসল পরিচয় জেনেছে আজ, তাই ধাক্কা সামলাতে না পেরে শরীর খারাপ করে ফেলেছে। মাহতাবের বুকটা ফেটে যাচ্ছে যেন। মাহতাব আর কোনো দিকে না তাকিয়ে মেয়ের কাছে ছুটে গেলেন। মেয়েকে জাপটে ধরে কেঁদে দিলেন লোকটা। প্রাপ্তি আব্বু বলে কেঁদে ভাসালো। প্রাপ্তি ফুপিয়ে ফুপিয়ে বলল, তুমিই আমার আব্বু। কোনো মানুষ রূপী জানোয়ারের মেয়ে হতে চাই না আমি কখনোই। আম্মু, তুমিই আমার মা। যিনি আমার জন্ম দিয়েছেন, তার প্রতি যেমন ভালোবাসা, তোমার প্রতিও তেমনই। তোমরাই আমার বাবা মা। প্লিজ সবসময় আমার মেয়ে মনে করে আগলে রেখো তোমরা, নয়তো আমি বাঁচবো না আব্বু। আম্মু, আমি বাঁচবো না। পারভিন আঁচলে চোখ মুছে প্রাপ্তিকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরলেন। মাহতাব প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে শান্ত হতে বলল, চুপ করো মা, তোর শরীর দুর্বল হয়ে পড়েছে, এখন আর কাঁদিস না। প্রাপ্তির শরীর মারাত্মক দুর্বল হওয়ায় আর অনেকক্ষণ কান্নাকাটির কারণে চোখ বুজে ঘুমিয়ে পড়ল। প্রিয়ান উষার দিকে তাকিয়ে বলল, শোনো মেয়ে, আমার বাবা তোমার বাবা নয়, ঠিক তেমনি তোমার মা আমার মা ভিন্ন, দুজনের সত্তা। বিধায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে তোমার আমায় বিয়ে জায়েজ। সো বিয়ে আমাকে করতেই হবে। আমি আমার বোনকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে রাজি নই। তোমাকে বিয়ে করে চোখের সামনে রাখবো যাতে তুমি আমার বোনের জীবনে দ্বিতীয়বার আর ক্ষতি করার সুযোগ না পাও। সো শুরু করুন কাজী সাহেব, আমার হাতে কম সময়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। উষাকে বাধ্য হয়ে কবুল পড়তে হলো প্রিয়ানের নামে। প্রিয়ান নিজেও কবুল বলে উঠে পড়ল। উষাকে উদ্দেশ্য করে বলল, এখন আপাতত তোমার ভাইয়ের সাথে নিজের বাসায় যাও, পরে আমি তোমাকে নিয়ে আসব। এখন আসি, বাই। প্রিয়ান মুসাল্লিন শিকদারকে নিয়ে যেতে কনস্টেবলকে ইশারা করতেই তারা মুসাল্লিন শিকদারকে নিয়ে যেতে লাগলো। প্রিয়ান সোজা থানায় পৌঁছে মুসাল্লিনকে সেলেবন্দি করেছিল। তারপর নিজের ফ্ল্যাটে পৌঁছে শাওয়ার নিয়ে রেডি হয়ে ফারিসের বিয়েতে রওনা হয়েছে। বিকেলের দিকে প্রাপ্তি ঘুম ভেঙেছে। ফারিস প্রাপ্তিকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ করিয়ে এনেছে। যা একটু সেজেছিল বিউটি পার্লারে সব উঠে গিয়েছে। ফারিস প্রাপ্তিকে রুমে নিয়ে এসে সুন্দর করে শাড়ি ঠিক করে পরিয়ে দিচ্ছে।
প্রাপ্তি মুগ্ধ দৃষ্টিতে ফারিসের দিকে তাকিয়ে সবটা দেখছে। প্রাপ্তি মনে হচ্ছে তার জীবনে আল্লাহ যা ঘটাক না কেন সব যেন পুষিয়ে দিয়েছে ফারিসকে তার জীবনসঙ্গী বানিয়ে দিয়ে। ফারিস সব কালো অধ্যায় দূর করে দিয়েছে, প্রাপ্তির জীবনে আলো নিয়ে এসেছে যেন। প্রাপ্তি আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করলো। ফারিস শাড়ি ঠিক করে দিয়ে প্রাপ্তির দিকে তাকিয়ে দেখলো প্রাপ্তি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফারিস ঠোঁট বাঁকিয়ে হাসলো। ফারিস প্রাপ্তির নাকে নিজের নাক ঘষে গালে কয়েকবার চুমু খেলো। প্রাপ্তি খিলখিল করে হেসে উঠল। ফারিস প্রাপ্তির উদরের উপর থেকে কাপড় সরিয়ে পরপর কয়েকটা চুমু খেয়ে বলল, চুরিয়া তো হেব্বি স্ট্রং, প্রথমবারই বাবাকে জিতিয়ে দিয়েছে। প্রাপ্তি লজ্জা পেয়ে বলল। যাক। ফারিস শয়তানি হাসি দিয়ে বলল, গর্ব হচ্ছে বুঝেছিস পাখি, এক বছরই আমি জুনিয়র নিয়ে আসছি। এখন ভাব জীবনে আর কত কি করা বাকি আছে। চুপ করবেন আপনি, নয়তো আমি আর নিচে অনুষ্ঠানে যাব না বলে দিচ্ছি। ফারিস ঠোঁট বাঁকিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল প্রাপ্তিকে। নিচে বিয়ে পড়ানো শুরু হবে। ফারিস আর প্রাপ্তির জন্য সবাই অপেক্ষা করছে। ফারিস প্রাপ্তিকে কোলে নিয়ে এসে একটা সোফায় বসালো। ফারিস নিজেও প্রাপ্তির পাশাপাশি বসে পড়ল। প্রিয়ান এসে বোনের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, এখন ঠিক আছিস? প্রাপ্তি ভাইয়ের হাত ধরে নিজের পাশে বসিয়ে ভাইয়ের কাঁধে মাথা এলিয়ে দিল। আপন বলতে এই ভাইই তো আছে তার, তাও এত বছর পর জানতে পারলো। অথচ তার ভাই কত কিছুই না করেছে তার জন্য। বিয়ে পড়ানো শুরু হয়েছে। প্রথমে আরহাম আর মোনালিসার বিয়ে পড়ানো হয়েছে, তারপর রোহান আর আনিশার। সবাই এবার ফারিস আর প্রাপ্তিকে চেপে ধরেছে। এরা আর আগে দুইবার কবুল পড়ে বিয়ে করলেও সবাই বলেছে এরাও একবার সকলের সামনে কবুল পড়ে নিতে। সবার কথাতে ফারিস আর প্রাপ্তি তৃতীয়বারের মতো আবার কবুল পড়ল। সবাই আলহামদুলিল্লাহ বলে গলা ফাটিয়ে ফেলল। প্রিয়ান ফারিসকে বুকে জড়িয়ে ধরল। প্রাপ্তির হাত ফারিসের হাতে তুলে দিয়ে বলল, সব সময় আমার বোনকে আগলে রাখিস। ফারিস মৃদু হেসে প্রিয়ানের কাঁধ চাপড়ে ধরে বলল, মামা হচ্ছিস শালা, শুনেছি কি? কি সত্যি? হ্যাঁ। মুসালিন শিকদারের 5 বছরের জেল হয়েছে। সেই সাথে পার হয়ে গিয়েছে আরও 3টি মাস। প্রিয়ান কিশোরগঞ্জ থেকে বদলি হয়ে ঢাকায় এসেছে কয়েকদিন পার হয়েছে। উষাকে এখনও নিজের কাছে আনেননি সে। উষা এখনও মুসাল্লিনের আগের বাসাতেই মা ভাইয়ের সাথে থাকছে। বিয়ের পর 2-1বার কথা হয়েছিল তাদের ফোনে, তবে সেই ফোন আলাপ তেমন বিশেষ কিছু ছিল না। প্রিয়ান ঢাকায় বদলি হয়ে এসে ফ্ল্যাট ভাড়া নিয়েছে। সংসারের যাবতীয় জিনিসপত্র এনে তুলেছে 2 দিনে। সব রুম পরিপাটিভাবে গোছগাছ করে সাজিয়েছে সে। এখন একটু সংসার করার উপযুক্ত লাগছে ঘরটাকে। প্রিয়ান কাজ করতে করতে ঘেমে নিয়ে শেষ। প্রিয়ান গোসল করে এসে মাথা মুছতে মুছতে উষাকে কল করলো। উষা মেডিকেলেই আছে। ক্লাসের ব্রেক চলছিল তার। কল রিসিভ করতেই প্রিয়ান ভারী কণ্ঠস্বর শুনতে পেল, কোথায় আছো? মেডিকেলে আছি, ক্লাস ব্রেক চলছে। ওকে থাকো, আমি আসছি। কথাটা বলেই প্রিয়ান কল কেটে দিল। উষা ফোন হাতে নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এই লোক ভীষণ আজব। এই পর্যন্ত প্রিয়ানের সাথে হাতে গোনা 3বার কলে আলাপ হয়েছে উষার। প্রিয়ান একবারও নিজে থেকে কখনোই জানতে চায়নি উষা কেমন আছে, না অপরজনকে কখনো সুযোগ দিয়েছে। সোজা ফোন দিয়ে মূল কথা বলে কেটে দিয়েছে, যেমনটা আজ করলো। বিয়ের 2 দিন পর একদিন রাত 2টার সময় কল করে বলেছিল, আমার স্ত্রী ছেলে বন্ধু থাকবে এটা আমার পছন্দ নয়। সো আজ থেকে তোমার সব ছেলে বন্ধুদের সাথে বন্ধুত্ব বাতিল করে দিবে। আর অবশ্যই কাল থেকে পর্দা ছাড়া পরপুরুষের সামনে যেতে পারবে না। যদি যাও তবে মনে রেখো আমিও সোজা আর আলাভলা স্বামী না। কথাগুলো বলেই ঠাস করে ফোন রেখে দিয়েছিল। সেই দিন উষা প্রিয়ানের গম্ভীর ভারী কথাগুলো শুনে ঢকঢক করে এক জগ পানি খেয়ে নিয়েছিল। এত শান্তভাবেও কেউ হুমকি দিতে পারে তা তার জানা ছিল না। এরপর থেকে উষা প্রিয়ানের কথা মতো ছেলে বন্ধুদের সাথে আর কথা বলেনি। বোরখা ছাড়া বাইরেও বের হয়নি। প্রিয়ান আরেকদিন ফোন করে বলল, আমি ঢাকায় বদলি হয়েছি, ফ্ল্যাট নিয়েছি। তোমার সাথে সংসার করতে সব প্রয়োজনীয় জিনিস কিনতে বেরিয়েছি। কি কি লাগবে বা লাগে তুমি একটা লিস্ট করে পাঠাও। আর যদি না জানো তবে তোমার মা জননীর সাহায্য নিতে পারো। এখন রাখছি।
পরে অবশ্য উষা তার মায়ের সাহায্যে আর ইউটিউব ঘেটেই একটা বিশাল লিস্ট বানিয়ে ছবি তুলে পাঠিয়েছিল প্রেয়ানকে। প্রেয়ান সে লিস্ট অনুযায়ী কনস্টেবলদের নিয়ে সব কেনাকাটা করেছিল। তারপর 2 দিন পুরো ঘর সাজিয়েছে। প্রেয়ান 10 মিনিট পরেই উষার কাছে এসে পৌঁছলো। উষার পরনে কালো বোরখা আর হিজাব। এগুলো প্রেয়ান অনলাইন থেকে অর্ডার করে পাঠিয়ে দিয়েছিল উষার বাড়িতে। যেদিন ফোনে বোরখা পরার কথা বলেছিল সেই দিন সকালেই একবারে 20টা বোরকা পাঠিয়ে দিয়েছিল প্রেয়ান। উষার সেই দিন কি যে ভালো লেগেছিল, সেই দিন তার সত্যি নিজেকে খুব স্পেশাল ফিল হচ্ছিল। উষা সেই দিন বুঝেছিল আমরা শুধু শুধু ভুল মানুষদের পেছনে পড়ে নিজেদের সময় ওয়েস্ট করি। আল্লাহর পরিকল্পনা আসলেই উত্তম, তিনি আমাদের জন্য উত্তম কিছুই রাখেন। উষা প্রেয়ানকে দেখে সালাম দিল। আসসালামু আলাইকুম। প্রেয়ান ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? প্রেয়ান উষার এক হাত মুঠো করে ধরল। এই তো এখন একটু ভালো আছি, ধীরে ধীরে আরো ভালো থাকবো বোধহয়। চলো প্রাপ্তি আর ফারিসের সাথে দেখা করে আসি। ওনারা এসেছে? হ্যাঁ, ফারিস জানিয়েছিল প্রাপ্তির চেক আপের ডেট আজ আসবে বলেছিল। এসেছি যখন ওকে দেখে যাই। ঠিক আছে, চলুন গাইনি বিভাগের দিকে যাওয়া যাক। চলো। বাসা থেকে হসপিটালে গাড়িতে আসতে 20 মিনিট সময় লাগে। সেই পথ ফারিস আস্তে ধীরে গাড়ি চালিয়ে আসতে 1 ঘন্টা সময় লাগিয়েছে। প্রাপ্তি ভীষণ বিরক্ত ফারিসের প্রতি। একটু জোরে গাড়ি চালালে নাকি প্রাপ্তি আর বেবির ক্ষতি হতে পারে। এটা কেমন কথা? তাই বলে গাড়ি পিপিলিকার গতিতে চালাবে? ফারিস গাড়ি চালাচ্ছিল আর একটু পর পর প্রাপ্তিকে জিজ্ঞাসা করছিল, কোনো সমস্যা হচ্ছে না তো লিটল চেরি? ফারিসের চিন্তিত মুখটা দেখে প্রাপ্তির তখন কি যে ভালো লাগছিল। ফারিসকে নিজের চিন্তায় বুঁদ হয়ে থাকতে দেখে প্রাপ্তির ঠোঁট টিপে ফারিসের অগোচরেই হাসছিল। সারাদিন তাকে ফ্রুট আর একটু পর খাবার খাইয়ে কম তো শাস্তি দেয় না, এখন ফারিসের একটু শাস্তি হোক। ফারিস প্রাপ্তির একটা হাত ধরে সবে চেক আপ রুমের সামনে এসেছিল। তখনই প্রেয়ান আর উষার সাথে তাদের দেখা হয়। উষা কাচুমাচু করে নিজেকে প্রথমে গুটিয়ে নিলেও প্রেয়ানের চোখের ইশারায় প্রাপ্তির একটা হাত ধরে বলল, কেমন আছো? বেবি সুস্থ আছে? প্রাপ্তি নেকাবের আড়ালে মেয়েটার দিকে তাকিয়ে প্রেয়ানের দিকে তাকালো, বুঝলো এটা উষা। প্রাপ্তি নেকাবের আড়ালে চমৎকার একটা হাসি দিল। ছোট্ট বাচ্চাদের মতো খিলখিল করে হেসে বলে ফেলল, কি মজা, আমারও ভাবিয়া আছে, ভাইয়া সেদিন তোমায় জোর করে বিয়ে করে নিয়েছিল তাই না? প্রেয়ান বোনের কথায় আমতা আমতা করে কেটে পড়ল। ফারিস প্রাপ্তির দিকে ব্রু কুচকে তাকিয়ে মাথায় হালকা গাঁটটা মেরে বলল, আজীবন এমন ছোটই থাকিস, বড় আর হোস না, কবেট একটা। ফারিস প্রাপ্তিকে রেখে প্রেয়ানের দিকে হাঁটা ধরল। প্রাপ্তি উষার সাথে অনেকক্ষণ কথা বলল। এত মিষ্টি মেয়ের ভাবি হতে পড়ে উষারও বেশ ভালো লাগছে। আজ বুঝতে পারলো প্রেয়ান নিজের বোনকে এত ভালোবাসে কেন। এমন রসগোল্লার ডিব্বাকে ভালো না বেসে থাকা যায় নাকি? ফারিস এই মেয়ের জন্য পাগল হবে না তো কার জন্য হবে? উষা প্রাপ্তিকে চেক আপ রুমে নিয়ে এসে শুয়ে দিয়ে গিয়েছে। প্রাপ্তি আগের চেয়ে একটু গোলুমোলু হয়েছে। প্রাপ্তির বাড়ন্ত পেটেও স্বাভাবিকের চেয়ে একটু বেশি বড় হয়েছে। গায়ের ফর্সা রংটা আরও উজ্জ্বল হয়েছে। গালে মাংস বেড়ে গালগুলো আরও ফুলো ফুলো লাগছে। দেখলেই এই ফুলো ফুলো টমেটোর মতো গাল টুপটাপ চুমু খেয়ে নিতে মন চায়, যেমনটা ফারিস করে। ফারিস প্রেয়ানের সাথে আলাপ শেষ করে প্রাপ্তিকে যেই চেক আপ রুমে শুয়ে রাখা হয়েছে সেখানে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। প্রাপ্তি ফারিসকে দেখে মাথা তুলে বলল, এ কি আপনি? শিশির আপু কোথায়? উনিই তো আমার চেক আপ করেন। আমি নিজেও ডক্টর, সো এইসব চেক আপ আমিও করতে পারি। তাছাড়া আমি আমার বাচ্চাকে নিজ চোখে দেখতে চাই, ওদের অস্তিত্ব টের পেতে চাই। প্রাপ্তি কি বলবে বুঝতে পারছে না। ফারিসের সামনে বাড়ন্ত পেট থেকে কাপড় সরাতে তার ভীষণ লজ্জা লাগছে, তবে ফারিসকে তা বলতেও পারছে না। ফারিসের হক আছে তার বাচ্চাদের অনুভব করার, দেখার। প্রাপ্তিকে লজ্জায় কাচুমাচু করতে দেখে ফারিস ঠোঁট বাঁকালো। ফারিস প্রাপ্তির দিকে চোখ টিপে বলল, এমন ভাব করছিস যেন তোর বেলি আমি জীবনেও দেখিনি, অথচ তোর বেলিতে আমি কত সুন্দর সুন্দর আর্টও করেছি, কখনো ঠোঁটে, কখনো লিপস্টিক বা মেহেদি দিয়ে। চুপ করুন, ভদ্র শয়তান। এই মুখটা দিয়ে আমার সামনেই এত অভদ্র কথা বের করেন কেন? হ্যাঁ, এমনিতে তো বোম মেরেও কথা বের করা যায় না, সারা দুনিয়ার সামনে ভদ্র প্রফেসর। প্রাপ্তি চুপচাপ কুটুর কুটুর তাকিয়ে বলল,
বিকজ ইউ আর মাই সামথিং সামথিং। সামথিং সামথিং মানে? ভালোবাসা। আপনিও তো আমার ভালোবাসা। ফারিসের মুখে এক চিলতে শুদ্ধ হাসি। ফারিস প্রাপ্তির মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, আমার বাচ্চা বউটা আমাকে ভালোবাসে? প্রাপ্তি ফারিসের বুকে মুখ গুজে বলল, অনেক। ফারিস প্রাপ্তিকে সোজা করে সুন্দর করে শুইয়ে দিল। ফারিস প্রাপ্তির বোরকাটা তুলে কামিজটা পেটের উপর থেকে সরিয়ে দিল। প্রাপ্তি লজ্জায় নিজের দু হাতে নিজের মুখ ঢেকে রেখেছে। ফারিস এই দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে কাজে মনোযোগ দিল। ফারিস প্রথমে প্রাপ্তির পেটের উপর স্বচ্ছ ঠান্ডা ধরনের একটা জেল লাগিয়ে দিল। এই জেলটাই শব্দ তরঙ্গ, সাউন্ড ওয়েভস ভালোভাবে শরীরের ভেতরে যেতে সাহায্য করে। তারপর ফারিস একটা ছোট্ট যন্ত্র বা প্রোব মেশিন পেটের উপর ঘুরিয়ে ঘুরিয়ে চালাতে শুরু করলো। এটা থেকেই শব্দ তরঙ্গ বের হয়। এই শব্দ তরঙ্গ শরীরের ভেতরে গিয়ে ফিরে আসে আর মেশিনে সেই তথ্য দিয়ে স্ক্রিনে বাচ্চার ছবি তৈরি করে। ফারিস স্ক্রিনে তাকিয়ে বাচ্চার নড়াচড়া, হার্টবিট, অবস্থান বোঝার চেষ্টা করলো। ফারিস আচমকা চিৎকার করে এক লাফে দাঁড়িয়ে পড়ল। আই কান্ট বিলিভ দিস। ফারিসকে এইরকমটা করতে দেখে প্রাপ্তি থতমত খেয়ে তাকালো। কি হয়েছে? বাচ্চার কি কোনো সমস্যা হয়েছে? ফারিস কথা বলছে না দেখে প্রাপ্তি আবার ঠোঁট ভেঙে কেঁদে দিল। কি হয়েছে আমার বেবি, বলুন প্লিজ। ফারিস প্রাপ্তিকে কাঁদতে দেখে ফারিস হুঁশে ফিরল। ফারিস প্রাপ্তিকে নিজের বুকে টেনে নিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে প্রাপ্তির কপালে ওষ্ঠ ছুঁয়ে হাসল। কিছু হয়নি আমাদের বেবির, দে অল আর ফাইন। বাচ্চারা সুস্থ আছে বললাম তো। এবার কাঁদিস না লিটল চেরি। প্রাপ্তি চোখ বড় বড় করে জানতে চাইল। বাচ্চারা মানে? ফারিস প্রাপ্তির নাকে হালকা করে আঙ্গুল ছুঁয়ে টোকা দিয়ে বলল, ইট মিনস উই আর গোয়িং টু বি প্যারেন্টস অফ ট্রিপলেটস। প্রাপ্তি বিস্মিত হয়ে তাকিয়ে বলল, কি সত্যি? কথাটা বলেই প্রাপ্তি নিজের পেটে হাত রেখে কেঁদে ফেলল। ফারিসের মুখটা শুকনো ঠেকল। একসাথে 3টা বাচ্চা অনেক রিস্কের একটা বিষয়। এসব ব্যাপারে বাচ্চা এবং মা উভয়েরই মারাত্মক ঝুঁকির উপর থাকে। ফারিস তবুও প্রাপ্তির সাথে নর্মাল থাকার চেষ্টা করছে। ফারিস একজন ভালো হার্ট সার্জন, শিশির গাইনি বিশেষজ্ঞ। ফারিস এসব নিয়ে শিশিরের সাথে কথা বলে নিবে পরে। শিশির নিজেও এসে চেক করবে প্রাপ্তিকে। ফারিস শুধু বাচ্চাদের কন্ডিশন দেখতে আলটা করতে এসেছিল। ফারিস প্রাপ্তিকে আগের মতো শুইয়ে দিয়ে বলল, শিশির আসছে, ও আলট্রা করবে এখন। শিশির 1 মিনিট পর দরজায় নক করতেই ফারিস দরজা খুলে দিল। শিশির ভেতরে প্রবেশ করতেই ফারিস ঘটনার সবটা জানালো। শিশির বিস্ময়ে চিৎকার করে উঠল, ইটস এ মিরাক্কেল, ও মাই গড! দাঁড়া, এখনই আমি নিজের চোখে দেখতে চাই ওদের। শিশির তাড়াহুড়ো করে ছুটে গেল প্রাপ্তির কাছে। হাতে প্রোব মেশিনটা নিয়ে প্রাপ্তির পেট চেক করে স্ক্রিনে তাকালো। শিশির স্ক্রিনে দেখতে পেল 3টি ছোট্ট প্রাণের অস্তিত্ব। প্রাপ্তি সবে 5 মাস চলছে। ফারিস আবার তাকিয়ে দেখল নিজের সত্তাদের। ফারিসের চোখ আজ বারবার চোখের পানিতে ভিজে যাচ্ছে। প্রাপ্তির চোখের কোণেও পানি। ফারিস যে কাঁদছে তা প্রাপ্তি টের পেয়েছে। ফারিস নিজেকে শক্ত রাখতে চেয়েও আজ আর শক্ত রাখতে পারছে না। ফারিস নিজের শার্টের লম্বা হাতায় চোখ মুছল উল্টো দিকে ফিরে। তারপর প্রাপ্তির কপালে ঠোঁট ছুঁয়ে প্রাপ্তির বেডটা স্ক্রিনের দিকে ফিরিয়ে দিল। প্রাপ্তি দেখতে পেল নিজের ভেতরে ছোট্ট প্রাণগুলোকে। মাতৃত্বের স্বাদ এত সুখকর বলেই বোধহয় নারীরা মুখ বুজে এত সহজে এত কষ্ট সহ্য করে নেয়। শিশির আল্ট্রাসাউন্ডের 2টো ফটো আর রিপোর্ট বানিয়ে দিল। ফারিস প্রাপ্তিকে প্রেয়ান আর উষার কাছে বসিয়ে রেখে আবার শিশিরের কাছে আসলো। ফারিসের অস্থিরতার কারণ টের পাচ্ছে শিশির। শিশির ফারিসকে শান্ত হতে বলল, এভাবে ভেঙে পড়িস না, এখন এসব স্বাভাবিক। মেডিকেল সায়েন্স এগিয়ে গেছে, এসব তো তোরা আমার চেয়ে ভালো জানা আছে, তাই না? এখন তো 5টা 7টাও যমজ সন্তানও হচ্ছে মানুষের, এবং এসব কেসে মা সহ বাচ্চারা সুস্থভাবে বড়ও হচ্ছে। সেখানে প্রাপ্তি তো মাত্র একসাথে 3 জনের মা হচ্ছে। এত প্যানিক করিস না, বউয়ের দিকে খেয়াল রাখ, নিজেকে শক্ত হ আগে, ওকে? তবে যেহেতু ওর বয়স কম, একটু রিস্ক থেকেই যায়, তাই নিজেদেরকে একটু বেশি সাবধান হতে হবে। আল্লাহ তো আসেনি। ফারিসের মাথায় একটা চিন্তাই ঘুরছে। প্রাপ্তির বয়স কম, তার উপরে প্রথমবার গর্ভধারণ। কতটা শরীরে কুলোবে আল্লাহই ভালো জানে। প্রাপ্তি আর বাচ্চাদের কিছু হয়ে গেলে ফারিস নিজেই আগে পাগল হয়ে যাবে। এখন মনে হচ্ছে কেন যে এত তাড়াহুড়ো করলো। আরও 2 বছর পর হলেও বিষয়টা ভালো হতো। ফারিস তার এলোমেলো চুলগুলো পেছনে ব্র্যাক ব্রাশ করতে করতে বেরিয়ে এলো।
প্রিয়ান ফারিসকে বের হতে দেখেই ফারিসের দিকে এগিয়ে গিয়ে ফারিসের কাঁধে হাত রাখলো। ফারিসের মনের অবস্থা টের পাচ্ছে প্রিয়ান। শক্ত হডুট। ফারিসকে শক্ত হতে বলেও প্রিয়ান নিজেও বোনের চিন্তায় মরিমরি হাল। তবে এ অবস্থায় প্রকাশ করছে না আর কি। উষার কাঁধে প্রাপ্তির মাথা রাখা, উষা নিজেও বেশ চিন্তিত। প্রাপ্তি জেদ ধরে বসেছে আজ উষা আর প্রিয়ানকে তাদের বাসায় যেতেই হবে আজকে। প্রাপ্তি এত করে বলল, তার উপর ফারিসের জোরাজুরি বিধায় প্রিয়ান আর আজ কাজের দোহাই দিয়েও ছাড়া পেল না। তাকে আর উষাকে আসতেই হলো প্রাপ্তি আর ফারিসের সাথে। প্রাপ্তি রৌদ্রের সাথেও বেশ ভাব হয়েছে, ছোট ভাই বলে কথা। প্রাপ্তি রৌদ্রকেও কল করে বলেছে তাদের বাসায় আসতে। রৌদ্রর মাকেও আসতে বলেছিল, তবে উনি হয়তো সংকোচে আসতে পারছেন না, তাই রৌদ্রই এলো বোনদের দেখতে। গত মাসে প্রাপ্তি তার উপবৃত্তির জমিয়ে রাখা টাকা থেকে পছন্দ করে দুটো টি শার্ট কিনে এনেছিল, একটা রৌদ্রের জন্য আর একটা প্রেয়ানের জন্য। ফারিস তখন গাল ফুলিয়েছিল, নিজের জন্য না আনায়। প্রাপ্তি সেই দিন ফারিসের অভিমান দেখে বেশ হেসেছিল। উষা আর প্রেয়ান আসায় বারিশা খুব খুশি হয়েছে, তিনি নিজের হাতে এটা ওটা করে খাওয়াচ্ছে। প্রাপ্তি একসাথে 3 বাচ্চার মা হতে চলেছে শোনার পর বারিশা প্রাপ্তিকে সোফা থেকে নামতেই দিচ্ছে না, একটা গ্লাস পর্যন্ত নিজ হাতে তুলতে দিচ্ছে না। বারিশা কল করেছিল দেয়ান বাড়িতে, প্রাপ্তির যমজ 3 বাচ্চা হওয়ার খবর জানিয়েছে তিনি। খবর পেয়ে দেয়ান পরিবারের সবাই আসছে বিকেলে। মোনালিসা তার শ্বশুর বাড়ি থেকে আসবে আরহামের সাথে, সাথে আনিশা আর রোহানও আসবে। বিকেলে সবাই এসে পৌঁছেছে। প্রাপ্তি যেন সবাইকে কাছে পেয়ে নিজের প্রেগনেন্সির কথা ভুলেই বসেছে, সামনে দৌড়ঝাঁপ করতে যাচ্ছে। ফারিস কয়েকবার ধমকে ধমকে বসিয়ে রেখেছে, তবে ফারিসের চোখের আড়াল হতেই সেই সব ভুলে যাচ্ছে। পারভিন প্রাপ্তিকে জোর করে বসিয়ে রেখেছে এখন। রওশনারা হরেক রকমের আচার এনেছে, পারভিন সেখান থেকে সব ধরনের একটু একটু বের করে দিয়েছে প্রাপ্তিকে। প্রাপ্তি মাথায় ওড়না পেঁচিয়ে পা দুলিয়ে আচার খাচ্ছে, আর মোনালিসা, আনিশা আর উষার সাথে গল্প করছে। ছেলেরা এখন বাড়িতে নেই, সবাই সন্ধ্যায় বেরিয়েছে ঘুরতে। প্রেয়ান আর উষাকেও সবাই জোর করে রেখে দিয়েছে একদিনের জন্য। প্রাপ্তির পরনে সুন্দর প্রিন্টের কিছু মেক্সি, এগুলো আরও 2 মাস আগে রেডিমেড কিনে নিয়ে এসেছিল মোনালিসা, সাথে ম্যাচিং করে এনেছিল কয়েকটা সুতির আরামদায়ক ওড়না। সবাই ফিরেছে রাত 8টার দিকে। 9টার দিকে সবাই একসাথে ডিনার করেছে। খাওয়া দাওয়ার পর সবাই একসাথে আড্ডা দিয়ে কিছুক্ষণ পর যে যার রুমে চলে গিয়েছে। প্রাপ্তি রুমে ঢুকতেই ফারিস খপ করে প্রাপ্তির একটা হাত ধরে ফেলল। প্রাপ্তি ভূত দেখার মতো চমকে তাকিয়ে ফারিসের দিকে বুকে থুতু দিল। ভয় পাইয়ে দিয়েছিলেন তো। ফারিস প্রাপ্তির কথা না শোনার মতো করে প্রাপ্তিকে এক ঝটকায় নিজের কোলে তুলে নিল। ফারিস প্রাপ্তিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ফারিসের হাতে কিছু একটা ক্রিম মাখিয়ে প্রাপ্তির পায়ের কাছে গিয়ে বসলো। ফারিস প্রাপ্তির পায়ে হাত দিতে নিলেই প্রাপ্তি পা সরিয়ে নিতে চাইল, তবে তার আগেই ফারিস প্রাপ্তির পা খপ করে ধরে ফেলল। প্রাপ্তি আমতা আমতা করে বলল, কি করছেন? পায়ে হাত দিতে হবে না। শশ, বেশি পাকনামি করতে হবে না, চুপচাপ শুয়ে থাক। প্রাপ্তির পা হালকা ফুলু ফুলু হয়ে আছে। ফারিস যত্ন সহকারে প্রাপ্তির পায়ে ম্যাসাজ করে দিল। প্রাপ্তি চোখ বুজে আছে। ফারিস এবার প্রাপ্তির কোমরের কাছে এসে বসলো। প্রাপ্তিকে আস্তে আস্তে উল্টো করে শুইয়ে দিল। প্রাপ্তির পিঠের ওপর থেকে কাপড় সরিয়ে দিয়ে ফারিস পিঠ আর কোমর ম্যাসাজ করে দিল। প্রেগনেন্সি অবস্থায় গর্ভবতী মহিলাদের বেশ কষ্ট পোহাতে হয়, প্রায়শই পিঠে কোমরে পায়ে ব্যথা হয়। ফারিসকে এত খাটুনি করতে দেখে প্রাপ্তি কষ্ট হয়। হসপিটালে ডিউটি করে এসে সবটা সময় তার পেছনেই ব্যয় করে, অথচ আমেরিকায় কত ভালো কেরিয়ার ছেড়ে পড়ে আছে বাংলাদেশে। প্রাপ্তি তো আর অবুঝ নয়, সে সবই বুঝে। ফারিস তাকে ছেড়ে থাকতে পারবে না বলেই আমেরিকায় ব্যাক করছে না, এটা তাকে আঙুল দিয়ে ধরিয়ে বুঝিয়ে দিতে হবে না কাউকে, এটুকু সে ভালোই বোঝে। তবে তার মনে হয় এই ডাক্তার সাহেব অনায়াসেই তার চেয়ে সুন্দরী, শিক্ষিত, আরও যোগ্য নারীকে বিয়ে করতে পারত, অথচ সেখানে ফারিস তাকে বিয়ে করে আরও ঝামেলা পোহাচ্ছে। প্রাপ্তি সোজা হয়ে আবার চিত হয়ে শুয়ে পড়ল। প্রাপ্তি ফারিসের একটা হাত নিজের মুঠোয় নিয়ে ধরল। প্রাপ্তি ফারিসের দিকে মায়া মায়া দৃষ্টিতে তাকিয়ে বলল, আগে ছোটবেলায় ভাবতাম আপনি আমাকে একটুও ভালোবাসেন না, হয়তো কোনো এক কারণে আমাকে ছোটবেলায় ঘৃণা করতেন। এসবই এতদিন ভেবে এসেছি আমি,
তবে সেই সব সময়ের সাথে সাথে আপনি ভালোবাসা দিয়ে সব মিথ্যে প্রমাণ করে দিয়েছেন। তবুও আমার মনে একটা প্রশ্ন রয়েই গিয়েছিল। তবে সব প্রশ্নের উত্তর মিলেছে সেই দিন, যেদিন ওই পিতা নামক নরপিশাচটার দেখা পেয়েছিলাম, যেদিন নিজের আসল পরিচয় জেনেছিলাম। সেদিন একটু হলেও আন্দাজ করতে পেরেছিলাম আপনার মনের খুঁতখুঁতানিটুকু। আপনি আমাকে ছোট থেকেই ভালোবাসতেন। এখন যেরকম বাসেন তেমন না, তখন স্নেহপূর্ণ রূপেই ভালোবাসতেন। তবে আপনার মনের কোথাও আমাকে নিয়ে একটা ভয় কাজ করতো, যে আমিও বড় হয়ে আপনাদের ধোঁকা দেই কিনা। আমি কৈশোরে পা রাখার পর আপনার আমার প্রতি ভালোবাসার ধরনের বদল ঘটলো। তখন আপনি না চাইতেও আমার প্রেমে পড়ে গেলেন। তখনও আপনার মনে একটাই ডাউট ছিল, আমিও মুরসালিন শিকদারের মেয়ে। হাজার হোক, তারই রক্ত। আমাকে ভালোবেসে যদি আপনিও নিজের ফুপিমনির মতো ধোঁকা খেয়ে যান, সেই ভয়টা আপনার মনকে আমার প্রতি বিষিয়ে তুলেছিল। তবে আমার ভাগ্য ভালো ছিল, আমি এক অদৃশ্য শক্তি বলে আপনাকে পেয়ে গিয়েছি। আমি আল্লাহর কাছে হাজার বার শুকরিয়া জানাই, আপনাকে নিজের জীবন সঙ্গী করে দিয়েছেন বলে। কথাগুলো বলার সময় প্রাপ্তির চোখের পানি টলমল করে ঝরছিল। ফারিসের চোখেও আজ পানি। সে নিজেকে এখন আর আটকানোর চেষ্টা করলো না। তার লিটিল চেরি এখন বড় হয়ে গিয়েছে। কি সুন্দর বুঝতে শিখেছে তাকে। ফারিস ছোটবেলায় প্রাপ্তির থেকে দূরত্ব বজিয়ে রাখার দিনগুলো স্মরণ করে এখনো কষ্ট পায়। তবে মেয়েটার যে তার মনে জমিয়ে রাখা কথাগুলো এত সহজেই বুঝে নিবে ভাবতে পারেনি সে। ফারিস প্রাপ্তিকে নিজের বুকের সাথে চেপে ধরল। দুজনের চোখেই এখন পানি। ফারিস প্রাপ্তিকে নিজের বুক থেকে তুলে যত্ন সহকারে চোখের পানি মুছে দিল। কাঁদিস না আর জান, ভীষণ ভালোবাসি। আজীবন আমার বুকের ভেতরে লুকিয়ে থাকিস তুই। প্রাপ্তি ফারিসের কপালে নিচ থেকেই চুমু দিয়ে বলল, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। আপনার সত্তা, আপনার অস্তিত্ব, আপনার উপস্থিতি, আপনার সবকিছু আমার ভীষণ প্রিয়। ফারিস নিজেকে ধন্য মনে হলো। তার তোতা পাখির মুখে কি সুন্দর বুলি ফুটেছে। কি সুন্দর করে বলছে তাকে মেয়েটা ভীষণ ভালোবাসে। ফারিসের প্রাপ্তিকে দেখে ভীষণ আদর পেল। ফারিস প্রাপ্তির মুখে উন্মাদের মতো অসংখ্য বার ওষ্ঠ ছুঁয়ে আদর করে দিল। ফারিস আজ উন্মাদ হয়ে গিয়েছে যেমনটা হয়েছিল তাদের প্রথম বাসরে। প্রাপ্তি ফারিসের মুখটা দুহাতে আজলাই নিয়ে ফিসফিস করে বলল, হুঁশে ফিরুন, বাচ্চাদের কথা ভুলে গেলেন? ফারিস প্রাপ্তির কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল। ভুলিনি, আমি এমনিতেও লিমিট ক্রস করতাম না। এখন চুপচাপ আমাকে একটু আদর করতে দাও তো পাখি। প্রাপ্তি কিছু বলে ওঠার আগেই ফারিস প্রাপ্তির এলোমেলো হয়ে বুকের উপর পড়ে থাকা ওড়নাটা এক হাতে টেনে নিয়ে ফ্লোরে ফেলে দিল। ফারিস ঘোর লাগা দৃষ্টিতে প্রাপ্তিকে কয়েক সেকেন্ড পরখ করে প্রাপ্তির উপর ঝুঁকে আসলো। প্রাপ্তির শরীরটা তখন থরথর করে কাঁপছে। ফারিস মুখ ডুবিয়ে দিল প্রাপ্তির গলায়। মুহূর্তে প্রাপ্তির গলায় অসংখ্য চুমুর ঝড় বইয়ে দিল। ফারিস তার কথা রেখেছে। নিজে উন্মাদ হলেও বাচ্চাদের কথা ভেবে নিজেকে নিজেই শান্ত করেছে। ফারিস একটা বালিশ টেনে প্রাপ্তির পাশে শুয়ে পড়ল। তারপর প্রাপ্তিকে নিজের বাম হাতের উপর এনে শুয়ে দিল। প্রাপ্তি এখন ফারিসের বুকের উপর হয়ে শুয়ে থাকতে পারে না, বাড়ন্ত পেটের জন্য। ফারিস তার প্রাপ্তিকে নিজের হাতের উপর শুয়ে এভাবেই আলতো করে জড়িয়ে ধরে ঘুমোতে বলল। রিজভি ইটালি চলে গিয়েছে। প্রাপ্তির বিয়ের অনুষ্ঠানের দিন তার ফ্লাইট ছিল। এখন অনেকগুলো মাস পার হয়েছে। উড়ো খবরে শুনেছে তার মনের গহীনে একান্ত লুকিয়ে থাকা নারীটি এখন কেবল কারো প্রিয়তমা স্ত্রী নয়, বরং কারো অনাগত সন্তানের মাও হতে চলেছে। রিজভির মনে একটা কষ্ট রয়ে গেলই। প্রাপ্তির সুখে আছে জেনে বেশ খুশি হয়েছে। তার আজকাল মনে হয় প্রাপ্তির জন্য ফারিসই বোধহয় পারফেক্ট। বিধাতা সত্যি অন্যরকম কলমের খোঁচায় লিখে দিয়েছে ভাগ্য। এসব খণ্ডানোর সাধ্য নেই কারো। রিজভির বাবা মা রিজভিকে নিয়ে বেশ চিন্তিত। এই পর্যন্ত 100 মেয়ে দেখে ফেলেছে তারা। রিজভি মূলত এসব দেখে মুক্তি পেতেও এক প্রকার পালিয়ে এসেছে। রিজভি ইটালিতে এসে বাবা মাকে টেক্সট করে জানিয়েছে, চিন্তা করুন আমার জন্য। আমি এখন 5 বছরের সেই বাচ্চা ছেলে নই যে হারিয়ে যাব। আমি নিজের খেয়াল রাখতে পারি। দেশে খুব বোর হচ্ছিলাম, একটু রিফ্রেশমেন্টের দরকারও আছে নাকি। নিজেকে একটু সময় দেই। আর ভেবো না, অন্তত তোমাদের মুখের দিকে তাকিয়ে হলো জীবনের একটা বিয়ে করব, একটা সংসার নিজেকে বাঁধবো। তবে সে সবের আগে নিজেকে একটু সময় দিয়ে নেই। এ বছর না ফেলে সামনে 2-3 বছরের মাঝে দেশে ফিরে আসবো, প্রমিস করছি। তখন তোমরা যাকে বিয়ে করতে বলবে কথা দিলাম তাকেই করবো। আব্বু আম্মু ভালো থেকো তোমরা।
আর আমার জন্য চিন্তা করো না। এই 2 মাস কেন কোনো কল করতে পাবে না, তবে কথা দিচ্ছি 2 মাস পর তোমাদের সাথে নিজে থেকে যোগাযোগ করব। রিজবির পাঠানো টেক্সটটা রিজবির মা ডেইলি 5-6 বার পড়েন। ছেলে 2 মাস পর নিজে থেকে যোগাযোগ করবে বলেও আর ফোন করেনি। তার বাবা মায়ের তার সাথে যোগাযোগ করার কোনো পথ রেখেছে? রিজবির মা ছেলের শোকে আজকাল কেমন যেন খিটখিটে হয়ে গিয়েছে। রিজবির বাবা মুর্শেদের সাথেও ঠিক করে কথা বলে না। মুর্শেদ রাজনীতিতে ছেলে ছাড়া জোর পায় না। এসব এখন তার কাছে বিরক্ত ঠেকছে। রিজবির মা সোফায় বসে চোখের পানি ফেলছিল। তখনই একটা অচেনা নাম্বার থেকে কল এলো রিজবির মায়ের ফোনে। ফোন তুলে কানে ধরতেই তিনি রিজবির কণ্ঠস্বর শুনতে পেল।